রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় একটি চায়ের দোকান থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন ৮০ বছরের বৃদ্ধ মোহাম্মদ রফিক ও ১৬ বছরের কিশোর সাব্বির। তাদের বাড়ি বরিশাল ও ময়মনসিংহে বলে জানা গেছে। পুলিশ জানায়, রফিক ও সাব্বিরকে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত রফিক মূলত কেয়ারটেকারের চাকরি করতেন, পাশাপাশি চায়ের দোকানও চালাতেন। তাদেরকে হত্যার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিল্ডিং এর লোকজন নিয়ে যাইয়ে তালা ভেঙে তারপরে দেখছে যে আপনার যে ওনার বাবার লাশ ভিতরে, বুঝছেন, এই জন্য উনি কান্নাকাটি করতে আসছে, তাই আমরা আইসা দেখছি। কিন্তু অনেকক্ষণ পরে দেখি যে পুলিশ টুলিশ আসছে। আর মাঝে মাঝে ওনার দোকানে আমি চা খাইতে আসি। উনি লোক হিসাবে, ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল এবং আমার জানা মতন ওনার কোনো শত্রু ছিল না। এটার একটা সুস্থ তদন্ত এবং বিচার হওয়া উচিত। লোকটা খুবই ভালো ছিল, সবার সাথে হাসি খুশি ছিল। জাতিসংঘের ৭৯তম অধিবেশন শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত ৯:৩০টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডক্টর ইউনূস ও তার সফরসঙ্গীরা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক ছাড়েন। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:২০টায় ঢাকায় অবতরণ করবে। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি উচ্চ পর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক পৌঁছেন। রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে কথা বলছেন পাট ও বস্ত্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমি অনেক সময় নিয়ে নিয়েছি, প্লিজ ফরগিভ মি। আমাকে ৩ ঘন্টা বসায় রাখছেন, অন্তত ১০-১৫ মিনিটও কথা বলতে দিবেন না। হ্যাঁ, তাহলে তো মানবাধিকার। আমরা কিন্তু বাধা দিইনি আপনাকে। না, বাধা দেন নাই। আমি নিজে বুঝতেছি যে আমার খিদে লাগছে, যখন তখন সবারই খিদে লেগেছে। আই ক্যান হোল্ড দেম। সো আই এম সরি। আমি আপনাদের অপরিচিত কেউ নেই। আমার ভুল ত্রুটি অনেক অতীত হয়েছে, এখনো হতে পারে। কাজ করতে গেলেই ভুল ত্রুটি হবে। আর আমি কাজ বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে চুপচাপ সকালে আসে বিকেলে চলে যাই, আমার দ্বারা কোনো ভুল হবে না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমার তরফ থেকে, আমার যেই মন্ত্রণালয়ে আমি আছি, আই উইল নট অ্যালাউ নোয়িংলি কোন ধরনের কারাপশন। আই উইল নট অ্যালাউ। আমি নিজে করব না, আমি কাউকে করতে দেবো না। আমি বলেছি সবসময় যে আমাকে নষ্ট করতে যাবা, আমি তোমার জীবনটা শেষ করে দেবো। আপনি দেখেছেন পেপারে। কারণ এইরকম চুরি আমার মনে হলো যে আমাদের আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিল না। চুরি কিভাবে করতে হয়, প্রজেক্ট কিভাবে বানাতে হয়, প্রজেক্ট কাজ করছে কি করছে না। এবং আমি এক মন্ত্রণালয়ে দেখতেছি, এক মন্ত্রণালয় তো পাট তো শেষ, পাট খেয়ে ফেলেছে প্লাস্টিকে। আর আরেক মন্ত্রণালয় খালি প্রজেক্ট দেখতেছি, কিছু বুঝতে পারতেছি না। ওয়াই 24 স্থলবন্দর বানিয়েছে, যার মধ্যে ৮টা-৯টায় কোন স্থলবন্দরে কোন গরু ছাগলও যায় না। স্থলবন্দর জিজ্ঞেস করলাম কেন? যার আমার ইচ্ছা হচ্ছে আমার বাড়ির কাছে একটা স্থলবন্দর বানা, আমার বাড়ি বরিশাল, ওখানে থাকুক না থাকুক একটা স্থলবন্দর বানা। এই অবস্থা চলছে। আপনি শেষ করার আগে দুজনের দুটো ছোট্ট প্রশ্ন আছে, তার আগে আমি একটু কথা বলে নিতে চাই যে দেশে এখন একটা ভালো দিক হয়েছে যে আমরা সবাই খোলামেলা কথা বলতে পারি। আপনারা সবাই বক্তব্য রাখছিলেন পাট ও বস্ত্র উপদেষ্টা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সরকারের সুস্পষ্ট নীতি ঘোষণার দাবিও জানিয়েছে তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন। এ সময় তিনি আরও জানান, অতি উৎসাহী গোষ্ঠী বিভিন্ন পরিচয়ে মত প্রকাশের ওপর হস্তক্ষেপ করছে। অভ্যুত্থানের পর কয়েক সপ্তাহে বিভিন্ন জায়গায় অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েতে দেখা গেছে।
সেসব জমায়েত থেকে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া পথে নারী নিপীড়ন, মাজার, মন্দির, শিল্প স্থাপনার উপর হামলা হচ্ছে। এভাবে চললে সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাজে সবাইকে সমানভাবে তারা যাতে তাদের মর্যাদা পান, কেমন সেই জায়গাটা তৈরি করার জন্য যা করতে হবে সেই চিন্তাটা এখন সবাইকেই যেমন করতে হবে, তেমনি যারা এখন দেশের দায়িত্বে আছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের একটা বড় কাজ হচ্ছে যে এ ধরনের একটা অবস্থা তৈরি করা। ক্যাম্পাস খুললেও তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ক্লাস পরীক্ষা কার্যক্রম। দুপুর পর্যন্ত কোনো পাঠ কার্যক্রমে অংশ নেয়নি শিক্ষার্থীরা। এর আগে ছাত্রলীগের সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত মঙ্গল ও বুধবার ক্লাস পরীক্ষা বর্জন করে বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করে। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার ছাত্রলীগের সাথে যুক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করে কর্তৃপক্ষ। এদিকে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে প্রশাসনের সাথে আলোচনায় বসার কথা রয়েছে শিক্ষার্থীদের। বুয়েট ক্যাম্পাস থেকে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, গত 3 দিন ধরে শিক্ষার্থীরা বুয়েটে ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছে এবং ছাত্রলীগের সাথে জড়িত শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রশাসনের সাথে ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে বৈঠকের কথা ছিল, কখন হবে সেটি? দেখুন, এই বিষয়ে আজকে ছাত্রদের বৈঠকের কথা ছিল বুয়েট প্রশাসনের সাথে, যদিও বৈঠকটি আজকে হবে কিনা সেটা অনিশ্চিত। তবে ছাত্ররা যেটি জানিয়েছেন যে আগামীকাল সকাল 11টা নাগাদ বৈঠকটি হবে এবং তখনই তারা একটি সিদ্ধান্ত জানাতে পারবেন। আপনি জানেন যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগের সাথে যে সম্পৃক্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু শিক্ষার্থীরা তুলেছেন এবং বুয়েটের যে 19তম ব্যাচের শিক্ষার্থীরা রয়েছেন তাদের আহ্বানে সাড়া দিয়ে সকল শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা থেকে বিরত রয়েছেন। তবে এখানে একটি বিষয় যে এই যে অভিযুক্ত যে শিক্ষার্থীরা রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের মধ্যে এখন পর্যন্ত ব্যবস্থা বলতে তাদের হলের সিট বাতিল করা হয়েছে। তবে যথাযথ ব্যবস্থা বলতে কি সেটিও কিন্তু আসলে ছাত্ররা পরিষ্কার করেনি। তারা বলেছে যে বুয়েট প্রশাসনের সাথে আলোচনার পরে তারা সম্পূর্ণ বিষয়টি তারা বলবেন। তবে একটি বিষয় যে 2019 সালের একটি বিজ্ঞপ্তি রয়েছে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে। সেখানে বলা আছে যে নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে বা কোনো ছাত্র যদি ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে সর্বোচ্চ সাজা তার হতে পারে, তার ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে। তেমন একটি বিষয় সে 2019 সালের বিজ্ঞপ্তিতে রয়েছে বুয়েটের। আরেকটি বিষয় যে আজকেও তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা হচ্ছে না। আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকটি ক্লাস খুললেও পরে আবার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু ছাত্র ক্যাম্পাসে এসেছেন, তবে ক্লাস পরীক্ষা যেহেতু হচ্ছে না তারা আসলে ঘোরাঘুরি করছেন বা নিজেদের মধ্যেই সময় পার করছেন। আরেকটি বিষয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু রব উঠেছে। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কও একটি মত জানিয়েছে। তারা যেটি বলছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকা বা না থাকাটা অসুবিধা নয়, মূল বিষয় হচ্ছে আইনের শাসন আছে কিনা। তাই আইনের শাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সার্বিক শিক্ষার পরিবেশ সহ বজায় রাখার জন্য এবং কোনো ধরনের অন্যায় অবিচার যেন না হয় সেই জিনিসটি যাতে বজায় থাকে সেই জন্য আইনের শাসনের উপর তারা গুরুত্ব দিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সরকারে যারা দায়িত্বে আছেন তারা কোনো ভুল করলে তা ধরে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে কথা বলেন তিনি। ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই জাতির সৌন্দর্যের প্রতীক হোক ঐক্য। এ সময় পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। কোনো ধর্ম নয়, মানুষ এবং মানবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ।
আর আমরা দেশবাসী মিলে অক্ষমতার ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে। আমি সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে অন্তত 2 বছর সময় দিতে চায় গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে একথা বলেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি মনে করেন 1 বছর বা 6 মাসে নির্বাচন হলে কাঙ্ক্ষিত সংস্কার বা পরিবর্তন আসবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে সরকার সমর্থন হারাচ্ছে বলে উল্লেখ করেন নুরুল হক নূর। বলেন, সরকার পরিচালনা করা রাজনৈতিক দলের কাজ, তাই অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক দলের নেতাদের যুক্ত করা জরুরি। গণহারে মামলার কারণে গণহত্যায় জড়িত মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কয়েকজন সমন্বয়কের অযাচিত কর্মকাণ্ডের কারণে আন্দোলনের চেতনা ম্লান হয়ে যাচ্ছে। এ সময় জাতিসংঘে ডক্টর ইউনূসের সফর সঙ্গীরা কিভাবে এবং কেন গিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ভিপি নূর। আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। বাড়তি কয়লা, ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। তাই দেশের স্বার্থে ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। এজন্য সরকার নয়, নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পরামর্শ তাদের। বাড়তি দামের জন্য সমালোচনার ঝড় উপেক্ষা করেই গত বছর আদানির বিদ্যুৎ আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। চলতি বছর জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে 8 টাকা 22 পয়সা। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ 6 টাকা 20 পয়সা। আদানি গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় ধরেছে 7 টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি খরচ দেখিয়ে 25 বছরে অতিরিক্ত 1 লাখ কোটি টাকা আদায় করতে পারে আদানি। চুক্তি করা বলে যে অধিকার লাভ করেছে আদানি, তাতে করে আমাদের কাছ থেকে বিদ্যুতের যৌক্তিক এবং ন্যায্য মূল্য অপেক্ষা বেশি মূল্য নেওয়ার সুযোগ পেয়েছে এবং নিয়েছে। সুতরাং ওই চুক্তি আর বহাল থাকতে পারে না। সরকার নিজেই চুক্তি করেছে, সুতরাং সে চুক্তির বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা করতে যাওয়াটা কঠিন। এটা জনগণের পক্ষ থেকেই যেতে হবে এবং সেটা পাবলিক ইন্টারেস্টে যেতে হবে। আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায়, শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন না করা, এছাড়া 3 মাস আগে বিদ্যুতের নির্দিষ্ট চাহিদা জানানো, উৎপাদন সক্ষমতার কমপক্ষে 34% বিদ্যুৎ কেনা, 1% বেশি কয়লার অপচয় সহ ক্রয় চুক্তির বিভিন্ন দুর্বলতা। আমি মনে করি না চুক্তি বাতিল কোনো সমাধান। চুক্তি রিভিউ করা যেতে পারে, কিন্তু উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটাতে সংশোধন আনা যেতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করেছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। আইন অনুযায়ী হয়েছে কিনা, আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেব। আদানির কেন্দ্রের শুল্কের কর অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চয়তায় সম্প্রতি নিজ দেশে বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একের পর এক দুর্নীতির তথ্যে বিস্মিত খোদ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারীরা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে সাধনের সম্পদ বেড়েছে 6,350%। এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক স্থাবর অস্থাবর সম্পদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিগগিরই মামলা করতে যাচ্ছে দুদক। নওগাঁর নিয়ামতপুরের কৃষকের ছেলে সাধন চন্দ্র মজুমদার চালের আড়তদার হিসেবে শুরু করেন তার কর্মজীবন। ছাত্র জীবন থেকেই জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। 2008 সালে নওগাঁ 1 আসন থেকে সংসদ নির্বাচনে জয় এবং 2019 সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর ঘুরতে শুরু করে তার ভাগ্যের চাকা।
অভিযোগ আছে সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে সক্রিয় থাকত সাধনের সিন্ডিকেট। এছাড়া নিজ মন্ত্রণালয়ে নিয়োগ, বাণিজ্য, জমি দখল সবকিছুই ছিল সাধন পরিবারের হাতে। ক্ষমতায় থাকলে দুর্নীতি অবাধিতভাবে করা যায় এবং সেটাকে আবার বিচারিত করা যায়। এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু আসলে বাংলাদেশে যারা ক্ষমতা একবার থাকেন তারা কিন্তু আর ক্ষমতাটাকে ছাড়তে চান না। দুদক বলছে কাগজে কলমে মাত্র 9 কোটি টাকার সম্পদের তথ্য থাকলেও সাধনের সম্পদের পরিমাণ কয়েকশো গুণ। এছাড়া তাদের হাতে রয়েছে বিদেশে অর্থ পাচারের নানা তথ্য। অনেকগুলো অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আমরা প্রাথমিক অনুসন্ধান নিতেছি এবং অনুসন্ধান করতেছি। অনুসন্ধানে তো দেখা যায় যে প্রাথমিকভাবে অভিযোগটি প্রমাণিত বা তথ্য প্রমাণ ভিত্তিক, তাহলে সেটা মামলা গ্রহণ করা হবে। শুধু দুর্নীতি নয়, 2019 সালে মেয়ের জামাই হত্যা ও ঘটনা ধামাচাপার অভিযোগও রয়েছে সাধন চন্দ্রের বিরুদ্ধে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার মূল হোতা নাসির ও তার সহযোগী এনামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি অস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 জনই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এ নিয়ে তানজিম হত্যার ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার রাত 3টার দিকে চকরিয়ার ডুলা হাজারা এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা নির্জন। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা করা হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে তথ্য কমিশনকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উপরেও জোর দিয়েছেন তিনি। সকালে আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, যে কারণে 2009 সালে তথ্য কমিশন গঠন করা হয়েছিল তা পূরণ হয়নি। নতুন তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বানও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করতে প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় তথ্য অধিকার দিবস। এবছর কর্তৃপক্ষের সব দ্বার খুলে দেবে তথ্য অধিকার, এই স্লোগান নিয়ে দিবসটি পালন করছে তথ্য কমিশন। উপদেষ্টাদের সাথে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে কেউ অবৈধ সুবিধা ও চাঁদা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে তার ফেসবুক পেজের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। অবৈধ সুবিধা নেওয়া লোকদের বিরুদ্ধে মামলা করে তার অনুলিপি পাঠালে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না, আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকম হুমকি দেওয়া, এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই ভালো। উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে তিস্তার নদীর পানি বেড়েছে। ফলে বন্যার আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 20টি চর ও নদী তীরবর্তী গ্রামের নিচু এলাকা। নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তা নদীর পানি কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। সকাল 7টায় ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়লে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিচু এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। 3 দিন নদীর পানি বাড়ায় প্লাবিত হয় 2 উপজেলার কিছু নিচু এলাকা। আমাদের জমা জমিন সব বনে চলে গেছে ধানের খেতে, এলে হবে কি না হবে, এলে খুব অসহায় আছে। ঘরত পানি উঠছে, বাড়ির পানি উঠছে, গরু ছাগল নিয়ে আমরা কোথায় যাব, কোনো জায়গা নেই।
বন্যার আশঙ্কা নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, উজানের ঢল এবং টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ছে, এতে করে তিস্তা পাড়ের মানুষদের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড থেকে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? গত 24 ঘন্টার ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত 24 ঘন্টা কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সবশেষ দুপুর 12টায় তিস্তা নদীতে পানি 52.10 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচে। গতকাল কিন্তু বিপদসীমার 35 সেন্টিমিটার নিচে তিস্তা নদীর ব্যারেজ পয়েন্টে পানি ছিল এবং আজ সকাল 6টা এবং 9টায় বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, কিন্তু বর্তমানে বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম সাতনাই, পূর্ব সাতনাই, টাপাখড়িবাড়ি, চরখড়িবাড়ি, খালিশা চাপানি সহ বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু অবহিত করেছেন গতকাল রাতে এবং আজকে সকাল থেকেই। ইতিমধ্যে ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সহ প্রশাসনিক কর্মকর্তারা নিম্নাঞ্চলে বেশ কিছু জায়গা তারা পরিদর্শন করেছেন এবং সেই পরিদর্শন এখনো চলমান রয়েছে। উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত নিম্নাঞ্চলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে যদি ক্ষয়ক্ষতি হয়, পানি অব্যাহতভাবে বৃদ্ধি পায়, তাহলে সাময়িকভাবে তাদের শুকনো খাবার, অন্যান্য খাবারের ব্যবস্থা সহ সার্বিক সহায়তার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডেরও প্রস্তুতি রয়েছে, যদি পানি অব্যাহতভাবে বৃদ্ধি পায় তাহলে বাঁধ রক্ষা সহ বন্যা নিয়ন্ত্রণের যাবতীয় প্রস্তুতি পানি উন্নয়ন বোর্ড নিয়ে রেখেছে। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাশিদিন যেটি জানিয়েছেন যে গতকাল থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই বন্যা নিয়ন্ত্রণের জন্য ডালিয়া ব্যারেজ পয়েন্টে 44টি জলকাপাট খুলে রেখেছে এবং তাদের যে টিম রয়েছে তারা ডালিয়ার নীলফামারী অংশের যেই তিস্তা নদীর বাঁধগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করছেন, দেখাশোনা করছেন এবং যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। একই সাথে কিন্তু আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যদের সাথে কথা বলেছি। নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা হয়, যেটি জানা গিয়েছে যে এই এই চলতি মৌসুমের যে ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেতের উপর দিয়ে ইতিমধ্যেই পানি প্রবাহ হওয়া শুরু হয়েছে। তবে ডালিয়া ব্যারেজ পয়েন্টের পরে লালমনিরহাটের হাতিবান্ধা, লালমনিরহাট সদর এবং আদিতবাড়ি উপজেলার পাশাপাশি রংপুরের গঙ্গাচড়ের কিছু নিম্নাঞ্চলে কিন্তু ইতিমধ্যেই পানি ওঠা শুরু হয়েছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নীলফামারী থেকে তিস্তার পানি বাড়ছে সেই বিষয়ে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। প্রায় 5 বছর পর আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলের মানুষ। জেলার কেশবপুর, মনিরামপুর এবং অভয়নগর উপজেলার প্রায় 150 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভেসে গেছে সহস্রাধিক মাছের ঘের ও বিস্তীর্ণ ফসলি জমি। অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় পানি ওঠায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফায় ভারী বৃষ্টি হওয়ায় এই জলাবদ্ধতা দেখা দেয়। চলতি সপ্তাহে যা ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন সড়কের দুধারে। রাজধানীতে আর কোনো পুকুর, খাল দখল করে প্রকল্প বা সিটি নির্মাণ করা যাবে না, বরং 23টি জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মত বিনিময় কর্মশালায় এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, 100 বছর ধরে সবুজ হারিয়ে রাজধানীতে এখন মাত্র 4 ভাগ সবুজ রয়েছে। 75 ভাগ অবৈধ স্থাপনা প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রাজুকের ড্যাব পরিকল্পনায় অনিয়ম হয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। প্রাকৃতিক এলাকা নষ্ট করে উন্নত মানের উন্নয়নের কুফল নগরবাসী ভোগ করছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। পরে আগামী 5 বছরে রাজধানীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে $314.5 মিলিয়ন প্রকল্প উপস্থাপন করে সিইজিআইসি। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এখানে আছেন, তার কাছে অনুরোধ থাকবে যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেব, সেখানে আপনারা আসবেন, রাজুক আসবে, যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, ঢাকার জেলা প্রশাসক, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। এই প্ল্যান করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগা উচিত না। ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে পাওনা টাকার দাবিতে মানববন্ধনে অংশ নেন শতাধিক ভুক্তভোগী।
তারা বলেন 2021 সালে ফেসবুকে বিজ্ঞাপন দেখে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য অর্ডার করেন। 45 দিনের মধ্যে পণ্য সরবরাহের নিয়ম থাকলেও দীর্ঘ 4 বছরেও তারা পণ্য বা টাকা কোনোটাই ফেরত পাননি। কিউকমের মালিক রিপন মিয়ার সঙ্গে তারা বিভিন্ন সময় দেখা করলেও শুধু আশ্বাসই পেয়েছেন বলেও দাবি করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সহ নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনো সমাধান পাননি। কিছু টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে জানিয়ে ভুক্তভোগীরা অবিলম্বে টাকা ফেরতে সরকারের সহযোগিতা কামনা করেন। 15-18 পেমেন্ট কিভাবে, এসক্রো পেমেন্ট কিভাবে আমাদের সমাধান দিবেন? এছাড়া ব্যাংক পেমেন্ট যারা করেছে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে তাদের সমাধান আগামী 7 দিনের মধ্যে দিতে হবে। যারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছে তাদেরও একই অবস্থা, তাদেরও লোন দিতে পারতেছে না, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে রয়েছে, চাকরিতে যাইতে পারতেছে না ঠিক মতো, তাদের অফিসের হানা দিতেছে ব্যাংকালারা। গ্রাহকের টাকায় কেনা কিউকমের ওয়্যারহাউস 100 কোটি টাকার পণ্য কেন রিপন মিয়া গ্রাহকদের না দিয়ে আত্মসাৎ করলো সেটার জবাব চাই এবং টাকা ও পণ্যের টাকার সকল বিবরণী চাই। গত মাসের চেয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে 3 গুণের বেশি। মহানগরীর কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ এলাকাকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিরোধে এসব স্পট ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি হিসেবে আগস্টে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 202 জন। এ মাসে এখন পর্যন্ত সেই সংখ্যা 650 ছাড়িয়েছে। বেড়েছে ডেঙ্গুতে প্রাণহানিও। এবছর জেলায় ডেঙ্গুতে মৃত 13 জনের 8 জনই মারা গেছেন সেপ্টেম্বরে। বিশেষজ্ঞরা বলছেন, এ মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ থানা এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এ মাসে ওই 3 থানাতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে 137 জন। ডেঙ্গুর সংক্রমণ রোধে এখনই হটস্পট ঘিরে 3 ধরনের কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের, যার মধ্যে রয়েছে উড়ন্ত মশা নিধন, লার্ভা ও মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে। এখন আমি যদি জ্বর নিয়ে বাসায় বসে থাকি, রোগী জানা না যে তার ডেঙ্গু হয়ে গেছে, সে যদি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয় এবং যদি প্লাটলেট কাউন্ট এবং ডেঙ্গু NS1 টেস্টটা যদি করতে পারতো তাহলে সে বুঝতে পারতো তার ডেঙ্গু হয়েছে। সিটি কর্পোরেশন বলছে, ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো। এরপরও মশক নিধন সহ সব সেবা দেওয়ার চেষ্টায় তারা। 5ই আগস্টে সময়ে আপনার অনেকগুলা কাউন্সিল অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো অলমোস্ট সবগুলাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কয়েকটি হচ্ছে একদম শুধুতে দেওয়াল ছাড়া আর কিছু নাই। আমরা এগুলোই এখন আবার কনস্ট্রাকশনের কাজগুলো করছি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আমরা দীর্ঘদিন ধরে দেখছি চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অনেক বেশি এবং যে সব এলাকাগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় কি বিশেষ কোনো নজরদারি বা কার্যক্রম চোখে পড়েছে কিনা? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? সিটি কর্পোরেশনের যেসব এলাকায় হটস্পট আসলে বলছে বায়েজিদ, বাকুলিয়া এবং কোতোয়ালি এলাকা, এই এলাকাগুলোতে আসলে শিল্পঘন এলাকা আমরা যেটি বলছি, এইসব এলাকায় জনবসতি অনেক বেশি এবং নিম্নবিত্ত মধ্য পরিবারের মানুষজনের বসবাস বেশি। ফলে এই এলাকাগুলো কেন্দ্রিক এক ধরনের অসচেতনতা যেমনি আছে, ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটি ডেঙ্গুর প্রতিরোধে বাড়ি বাড়ি চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা বলছেন যে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পানি যাতে না জমা থাকে সেটি বিষয়টি দেখা, সে বিষয়ে বারবার সতর্ক করা হলো। আসলে তারা তাদের দিক থেকে আসলে ব্যক্তি সচেতনতার বিষয়টি সেটিও নেই একদিকে, যেমনি ঠিক একেবারে সিটি কর্পোরেশন থেকেও যে ধরনের কার্যক্রম বা মশার ওষুধ ছিটানো, মশার ফগিং বা যে মশার উৎপত্তিস্থল, সেই উৎপত্তিস্থলগুলো ধ্বংসের যে কার্যক্রম সেটি আমরা আসলে গত
খুব বেশি চোখে দেখছিনি। গত বছর আমরা যেটি দেখেছিলাম কিছু ক্রাশ প্রোগ্রামের আওতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো বা মশা নিধন কার্যক্রম নেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে, প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে হাসপাতালগুলোতে, এবং সর্বশেষ গত 24 ঘন্টায় একজন রোগী চট্টগ্রামে মারা গিয়েছেন ডেঙ্গুতে, এবং নতুন করে 26 জন শনাক্ত হয়েছেন। আমরা হাসপাতালগুলোতে দেখছি একইভাবে অসচেতনতার চিত্র। বারে বারে চিকিৎসকরা বলছিলেন যে এখানে মশারি টাঙানোর যে একটি তৎপরতা সেটি বা বারে বারে তাগাদা দিন। আমরা হাসপাতালগুলোতে দেখেছি রোগীদের মধ্যে সেই সচেতনতা একেবারেই নেই। তবে রোগীদের ক্ষেত্রে একটি অভিযোগ, তারা বলছেন আসলে এখানে আসলে যেই ধরনের পরিবেশ পরিস্থিতি, আসলে গরম একদিকে পড়ছে, ফলশ্রুতিতে আসলে মশারি দেওয়ার পরে তাদের আসলে যে গরম লাগার যে বিষয়টি সেটির কারণে আসলে তারা মশারি দেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবণতা কম। ফলে চিকিৎসকরা বারবার তাগিদ দিচ্ছেন তাদের ব্যক্তি সচেতনতা বৃদ্ধির জন্য, এবং পাশাপাশি চিকিৎসকদের তরফ থেকেও বারে বারে রোগীদেরকে সতর্ক করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়া। চট্টগ্রাম থেকে ডেঙ্গুর সংক্রমণের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে, আমন্ত্রণ পরের আয়োজনে।